যখন কোনো কোম্পানির শেয়ার 150 থেকে 200% রান করে, সবাই ভাবে এটা তো বর্তমানে রকেট হয়ে গেছে, এখন কিনে নিলে দারুণ রিটার্ন পাবো। কিন্তু যখন সেই কোম্পানি এক সপ্তাহের মধ্যে 40 থেকে 50% পড়ে যায়, তখন সবাই বলে হঠাৎ করে কি হলো, কোম্পানি তো ভালোই লাভ করছিল, ভালোই ছুটছিল। সত্যিটা কি জানেন? লাভ দেখে সবাই খুশি হলেও কিন্তু ব্যালেন্স শিট দেখে কেবল জ্ঞানী ইনভেস্টর। প্রফিট দেখিয়ে কোম্পানি অনেকেই চমকায়, কিন্তু আসলে টাকা কি আছে, লোন কত, মালিকদের অংশ কতটা, ক্যাশ কোথায়, দেউলিয়ার রাস্তায় কোম্পানি যাচ্ছে না তো? এইসব উত্তর লুকানো থাকে একটা জায়গায়, সেটা হলো ব্যালেন্স শিটে। তাই আজকের ভিডিওতে ব্যালেন্স শিট সম্পর্কে বিস্তারিত জানব। আর ব্যালেন্স শিট শুনতে জটিল লাগলেও এটা পড়া ততটাও কঠিন নয়। এটা একবার শিখে গেলে কোথায় ইনভেস্ট করতে হবে কারো উপরে ভরসা করতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন এই কোম্পানিতে ইনভেস্ট করতে হবে নাকি 100 হাত দূরে থাকতে হবে। তো চলুন শুরু করি। যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল 3টে কোরে গঠন হয়: প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, ক্যাশ ফ্লো রিপোর্ট এবং ব্যালেন্স শিটের মাধ্যমে। প্রফিট অ্যান্ড লস থেকে কোম্পানির ব্যবসা করে লাভ এবং ক্ষতি জানা যায়, আর ক্যাশ ফ্লো থেকে কতটা টাকা ইনফ্লো হচ্ছে, কতটা আউটফ্লো হচ্ছে সেটা জানা যায়। আর হ্যাঁ, ক্যাশ ফ্লো নিয়ে ভিডিও দিয়ে রেখেছি, না জানা থাকলে দেখতে পারেন। তো ব্যালেন্স শিট ওয়ার্ডটা শুনে বুঝতে পারছেন কিছু ব্যালেন্সের ব্যাপার আছে। সেটা একদম ঠিক। এখানে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে ব্যালেন্স থাকতে হয়। এবার বলি ব্যালেন্স শিট কোথায় পাবেন। কোম্পানি প্রত্যেক বছর অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে, যেখানে ফাইন্যান্সিয়ালে গেলেই ব্যালেন্স শিট ডিটেলসে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তো ব্যালেন্স শিটে 3টে বড় অংশ নিয়ে গঠিত হয়। সেটা হলো অ্যাসেট, লায়াবিলিটিস এবং ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড। আর এগুলো ব্যালেন্স হয় ঠিক এইভাবে: অ্যাসেট ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটিস। এটা ইকুয়াল যদি না হয় তার মানে ব্যালেন্স শিট ভুল আছে। চলুন এবার জেনে নিই বিভিন্ন টার্ম সম্পর্কে যেগুলো ব্যালেন্স শিটে পাবেন। আর এই টার্মগুলো বুঝলে নিজেই ব্যালেন্স শিট চেক করতে পারবেন যে কোম্পানি আগে কেমন যেতে পারে। তো প্রথমে অ্যাসেট সম্পর্কে জানি, যে কোম্পানিতে অ্যাসেট কত প্রকারের হয়। তো অ্যাসেট হলো দু প্রকারের: কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হলো এমন অ্যাসেট যেটা কোম্পানি চাইলে 1 বছরের মধ্যে বিক্রি করে ক্যাশে কনভার্ট করতে পারবে। আর নন কারেন্ট অ্যাসেট হলো তার উল্টো, যেসব অ্যাসেট যেগুলো 1 বছরের পর বিক্রি করা যাবে, মানে লং টার্ম অ্যাসেট। আর ঠিক এমনভাবেই লায়াবিলিটিসও দু প্রকারের হয়: কারেন্ট লায়াবিলিটিস আর নন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস হলো কোম্পানির নেওয়া ধার, ঋণ, যেটা 1 বছরের মধ্যে শোধ করতে হবে। আর নন কারেন্ট লায়াবিলিটিস হলো এমন লোন বা ঋণ যেটা লং টার্মের জন্য হয়, মানে 1 বছর পর শোধ করতে হবে। হতে পারে কোম্পানি কোনো লোন নিল 5 বছরের জন্য, বা কোনো মেশিন কিনলো যেটা 10 বছরে শোধ করবে। এগুলোকেই নন কারেন্ট লায়াবিলিটিসে ধরা হয়। আর 1 বছরের মধ্যে শোধ করতে হলে কারেন্ট লায়াবিলিটিসে যাবে। এখন ব্যালেন্স শিটে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাসেটকে ভাগে দেওয়া: নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। আর লায়াবিলিটিসও ভাগে: নন কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে। কিন্তু ভালো করে দেখলে এখানে ইকুইটিও দেওয়া আছে, সেটাও দেখতে পাচ্ছেন হয়তো। এবার মনে প্রশ্ন আসতে পারে, ইকুইটি তো কোম্পানিরই শেয়ার, তাহলে লায়াবিলিটিসে কেন? এটা তো অ্যাসেটে হওয়া উচিত ছিল। কিন্তু না, কারণ এই ইকুইটিতে তো শেয়ার হোল্ডারদের শেয়ারও আছে। কোম্পানি যদি প্রফিট করে তার অংশ তো তাদেরও দিতে হবে, তাই এটা লাইবিলিটিজে ধরা হয়। তাহলে এখানে অ্যাসেটের নন কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছেন। এটাকে ফিক্সড অ্যাসেটও বলা হয়, কারণ এগুলো সাধারণতই কয়েক বছরের জন্য হয়। এই ফিক্সড অ্যাসেটের মধ্যে ল্যান্ড পড়ে, তারপরে বিল্ডিং, প্লান্ট, মেশিনারি, বিভিন্ন রকম ইকুইপমেন্ট, কম্পিউটার, ফার্নিচার, বা হয়তো কোম্পানি অনেক ভেহিক্যাল নিল, এগুলোও ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন সেটা লেটেস্ট ইয়ারের শুধু পাওয়া যাচ্ছে। এটাই যদি আমরা স্ক্রিনারে দেখি তাহলে অনেক বছরের দেখতে পাবো। যেমন ল্যান্ড কি আর কিনেছে নাকি একই আছে, বিল্ডিং প্রত্যেক বছর কিনছে কিনা, তারপর প্লান্ট, মেশিনারি, ইকুইপমেন্ট, কম্পিউটার, ফার্নিচার, ভেহিক্যাল বছরের পর বছর ইনক্রিজ হচ্ছে কিনা। এখান থেকে দেখে সেক্টর অনুসারে বুঝতে পারবেন কোম্পানি এগোচ্ছে নাকি পিছোচ্ছে। আর একটা টার্ম পাবেন এখানে, সেটা হলো CWIP, মানে ক্যাপিটাল ওয়ার্কিং ইন প্রগ্রেস। এই কথাটা শুনে বুঝতেই পারছেন হয়তো যে ক্যাপিটাল মানে টাকা কোনো কাজে লেগে আছে, যেটা পরে কমপ্লিট হবে। যেমন কোম্পানি হয়তো কোনো নতুন প্লান্ট খুলছে বা কোনো বিল্ডিং বানাচ্ছে, যেটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হবে। তাই CWIP যদি অনেক বছর একই দেখায় তার মানে কোম্পানির সন্দেহজনক হিসেবে ধরা হয়, তাই এটা বাড়তে থাকা উচিত। অ্যানুয়াল রিপোর্টের ব্যালেন্স শিটে দুটি টার্ম লক্ষ্য করুন: আদার ইনট্যাঞ্জিবল অ্যাসেট আর একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট। ট্যাঞ্জিবল অ্যাসেট এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এই টার্মগুলো শুনতে কমপ্লেক্স লাগলেও এটা খুবই ইজি টপিক।
ট্যাঞ্জিবল অ্যাসেট মানে হলো কোম্পানির সেই সব অ্যাসেট যেগুলোকে দেখা যায় বা ছোঁয়া যায়। যেমন একটু আগেই আলোচনা করলাম, ল্যান্ড, বিল্ডিং, মেশিন, ইকুইপমেন্ট, কম্পিউটার, গাড়ি, এসবই হলো ট্যাঞ্জিবল অ্যাসেট। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট হলো তার উল্টো, মানে সেই সব অ্যাসেট যেগুলো দেখা যায় না বা ছোঁয়া যায় না। যেমন পেটেন্ট, কপিরাইট, সফটওয়্যার, ট্রেডমার্ক, লাইসেন্স, এগুলোই। তাহলে এখানে যেটা দেখাচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আন্ডার ডেভেলপমেন্ট, এটার মানে কোম্পানি হয়তো কোনো পেটেন্ট ফাইল করে রেখেছে যেটা পরে পাবে, বা কপিরাইট লাইসেন্স নেবার জন্য কোথাও টাকা দিয়ে রেখেছে যেগুলো পাবার পর অনেক বছর কাজে লাগাতে পারবে, তাই নন কারেন্ট অ্যাসেটে দেখাচ্ছে। এছাড়া এখানে আরেকটা টার্ম দেখছেন, সেটা হলো গুডউইল। এটা তেমন কিছু না, যদি কোনো কোম্পানি অন্য কোম্পানিকে বেশি দামে কেনে তখন যে অতিরিক্ত দাম দেয় সেটাই হলো গুডউইল। এটাই একটা ছোট উদাহরণে বুঝুন। ধরুন রিলায়েন্স একটা ছোট কোম্পানি কিনলো যেটা নিল 500 কোটি টাকায়, কিন্তু তার অ্যাকচুয়াল প্রাইস হলো 400 কোটি টাকা। তো এই অতিরিক্ত 100 কোটি টাকাটাই হলো গুডউইল। তাই কোনো কোম্পানি অন্য কোম্পানি কিনলে গুডউইল চেক করতে হয়। এবার চলুন ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সম্পর্কে জেনে নিই। কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে হলো ইনভেন্টরি, মানে কাঁচা মাল বা এমন মাল কোম্পানি হয়তো প্রোডাক্টটা বানিয়েছে কিন্তু এখনও সেল করেনি, যেটা 2-4 মাসের মধ্যে বিক্রি করবে। এর সাথে ওয়ার্কিং ইন প্রগ্রেসও কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে, মানে কোম্পানি বর্তমানে যে প্রোডাক্ট বানাচ্ছে ফিউচারে সেল করার জন্য, সেটাই হলো ওয়ার্কিং ইন প্রগ্রেস। তাই ইনভেন্টরি ট্রেন্ড দেখতে হবে সেটা প্রপোর্শনালি বাড়ছে কিনা, যেটা একটা হেলদি সাইন। আবার যদি এমন হয় কোম্পানির ইয়ারলি সেল বাড়ছে না কিন্তু এদিকে ইনভেন্টরি বাড়ছে, এর মানে কোম্পানির প্রোডাক্টের ডিম্যান্ড কমছে। আর এটা তো কমন সেন্স, বিক্রি যদি না হয় তার মানে প্রোডাক্ট তো ওয়্যারহাউস বা গোডাউনে জমে থাকবে আর ইনভেন্টরি বেশি দেখাবে। তো নেক্সট যেটা কারেন্ট অ্যাসেটে ধরা হয় সেটা হলো ট্রেড রিসিভেবলস। এর মানে কোম্পানি তার প্রোডাক্ট কাস্টমারকে সেল করেছে কিন্তু কাস্টমার ধারে নিয়েছে, যেটা কিছু সপ্তাহে বা মাসে ফেরত দেবে। এরপর ক্যাশ ইকুইভ্যালেন্টও এর মধ্যে পড়ে। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কোম্পানির কাছে পড়ে থাকা এমন ক্যাশ যেটা কোম্পানির হঠাৎ প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারে। সেটা ব্যাংকে রাখা টাকা হতে পারে, কোনো শর্ট টার্ম ডিপোজিট হতে পারে, এছাড়াও ট্রেজারি বিলও হতে পারে। এরপর আরেকটা টার্ম যেটা কারেন্ট অ্যাসেটে ধরা হয় সেটা হলো লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। এটা হলো কোম্পানি অন্য কাউকে ধার দিয়েছে যা ভবিষ্যতে সুদ সমেত ফেরত আসবে, তাই এটাও অ্যাসেটের মধ্যে ধরা হয়। যেমন এমপ্লয়ীদের লোন দেওয়া বা কোনো সাবসিডিয়ারি কোম্পানিকে লোন যদি দেয়। আর অ্যাডভান্সেস বলতে যে টাকা কোম্পানি আগাম দেয় জিনিস কেনার জন্য, সেটা হতে পারে সাপ্লায়ারকে দিতে পারে আগাম মাল কেনার জন্য, বা কোনো প্রজেক্ট অ্যাডভান্সেস হতে পারে। এছাড়াও সরকারকে অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর দিতে পারে, যেগুলো ফিউচার বেনিফিট দেয়। তাই এসবকে অ্যাসেটের মধ্যে ধরা হয়। তাহলে প্রথম অধ্যায়ে জেনে নিলাম অ্যাসেট সাইডের, এবার জেনে নিই লায়াবিলিটি সাইডের। লায়াবিলিটি বলতে কোম্পানির নেওয়া ধার যেটা কোম্পানিকে শোধ করতে হবে। এটাও দুটো ভাগে হয়, কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হলো কোম্পানিকে যে টাকা 1 বছরের মধ্যে পে করতে হবে। এটা অনেক জায়গায় শর্ট টার্ম বরং হিসেবেও দেখায়, মানে সেই একই। এছাড়াও এর মধ্যে পড়ে ট্রেড পেয়েবলস। কোম্পানি যদি কাঁচামাল কেনে ধারে বা সাপ্লায়ারের টাকা বাকি থাকে যেটা 2-3 মাসের মধ্যে ফেরত দিতে হবে, তারই হিসেব এখানে পাবেন। আরও কিছু কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে পড়ে যেগুলো হলো ট্যাক্স পে, এমপ্লয়িজ স্যালারি পে, এছাড়াও ডিভিডেন্ড পেয়েবল। এবার জেনে নিই নন কারেন্ট লায়াবিলিটি নিয়ে। নন কারেন্ট লায়াবিলিটি হলো কোম্পানির নেওয়া এমন ধার যেটা 1 বছর পর বা কয়েক বছরের মধ্যে শোধ করতে হয়। এটাকে লং টার্ম বরোয়িংও বলে। কোম্পানি যদি কোনো বড় লোন নেয় সেটা হয়তো কয়েক বছরে শোধ করবে, বা কোনো মেশিন, বিল্ডিং বা গাড়ি নিতে পারে যেগুলোর টাকা কয়েক বছরে শোধ করবে, এগুলোর হিসেবই পায় লং টার্ম বরোয়িংয়ে। আর একটা গুরুত্বপূর্ণ টার্ম দেখতে পাবেন যেটা হলো রিজার্ভ। এই রিজার্ভের মানে হলো কোম্পানি তার লাভ থেকে সমস্ত খরচা বাদ দিয়ে যে অতিরিক্ত টাকা জমা রাখে ভবিষ্যতের প্রয়োজনের জন্য, এটাই হলো রিজার্ভ। এই রিজার্ভ ক্যাশ থেকে ডিভিডেন্ডও দেয়। যে কোনো কোম্পানির রিজার্ভ ক্যাশ বেশি হলে ফাইন্যান্সিয়ালি স্ট্রং বা ক্যাশ রিচ কোম্পানি ধরা হয়। কারণ কোম্পানির রিজার্ভ ক্যাশ বেশি মানে কোম্পানির ফিউচার গ্রোথে কাজে লাগাতে পারে। এছাড়া খারাপ সময় হলে সেটা হ্যান্ডেল করতেও এই টাকা কাজে লাগে। বিজনেস এক্সপ্যানশন করতে চাইলেও রিজার্ভ ক্যাশ প্রয়োজন পড়ে। আর একটা জরুরি কাজ, কোনো আনএক্সপেক্টেড এক্সপেন্স যদি কোম্পানির আসে তাহলে সেটা কভার করতেও এই রিজার্ভ ক্যাশ দরকার পড়ে। এই জন্য যে কোনো কোম্পানি রিসার্চ করার সময় ব্যালেন্স শিটে এসে রিজার্ভ ক্যাশ অবশ্যই চেক করা উচিত। তো ব্যালেন্স শিটে থাকা প্রায় সমস্ত ইম্পর্ট্যান্ট টার্ম নিয়ে আলোচনা করা হলো, তবে এগুলোর সাথে এই রেশিওগুলোও অবশ্যই দেখতে হবে।
তাহলে কোম্পানি সম্পর্কে খুব তাড়াতাড়ি আরও ক্ল্যারিটি আসবে। যেমন ডেট টু ইকুইটি রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ডেটর ডেজ, ক্যাশ কনভার্সন সাইকেল, সাথে পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো। এগুলি সম্পর্কে যদি জানা থাকে তাহলে খুবই ভালো, কিন্তু না জানা থাকলে এই ডেটর ডেজ আর ক্যাশ কনভার্সন সাইকেল বাদে প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও আমাদের দেওয়া আছে। এখানে ডেটর ডেজ আর ক্যাশ কনভার্সন সাইকেলটা হালকা করে বলে দিচ্ছি। ডেটর ডেজ হলো কোম্পানি তার কাস্টমারের থেকে যে টাকা পায় সেটা গড়ে কত দিনে তুলছে। যেমন এখানে 55 দেখাচ্ছে 2023-এ, এর মানে 2023-এ কোম্পানি প্রায় প্রত্যেক 55 দিনে টাকা তুলে ফেলছিল, যেটা 2024-এ 60 দিনে তুলছিল, আর 2025-এ প্রত্যেক 61 দিনে সমস্ত টাকা তুলেছে। ডেটর ডেজের ট্রেন্ড যত কমবে তত ভালো, তার মানে কোম্পানি দ্রুত টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ ক্যাশ ফ্লো ভালো। আর ক্যাশ কনভার্সন সাইকেল মানে কোম্পানি মোট কতদিনে ইনভেন্টরি প্রোডাক্ট বিক্রি করে ক্যাশে কনভার্ট করছে। যেমন এখানে 2024-এ 111 দেখাচ্ছে, এর মানে কোম্পানি 111 দিনে ইনভেন্টরি সেল করে ক্যাশে কনভার্ট করছে, যেখানে 2025-এ কমে 92 দিনে করেছে। তাই এটাও কম হলে ভালো হয়, আর মাইনাসে দেখালে আরও উত্তম, অর্থাৎ কোম্পানি প্রোডাক্টের টাকা অ্যাডভান্সে পেয়ে যাচ্ছে। এছাড়াও যে কোনো ভালো কোম্পানির ব্যালেন্স শিটে দেখার সময় এগুলো কমন পেয়ে যাবেন: কনস্ট্যান্টলি গ্রোয়িং রিজার্ভ ক্যাশ, লো ডেট, ক্যাশ রিচ, ইনভেন্টরি স্টেবল থাকবে, রিসিভেবলস কন্ট্রোল থাকবে, স্ট্রং ফিক্সড অ্যাসেট বেস হবে, স্টেবল ডিভিডেন্ড হিস্ট্রি থাকবে, আর শর্ট টার্ম বরোয়িং স্টেবল হবে, না হয় কমতে থাকবে, কারণ এগুলোই একটা ভালো কোম্পানির কোয়ালিটি। তাহলে বলুন, এত সোজাভাবে বললাম, বুঝলেন কিনা যা আলোচনা করলাম? ভিডিও কেমন লাগলো জানান, আর ইনভেস্টিং রিলেটেড যে কোনো টপিকে জানতে চাইলে কমেন্ট করুন। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে এমনই কোনো ইম্পর্ট্যান্ট টপিকের সাথে। টাটা।